ইসলাম ধর্মের অন্যতম রিচুয়াল হইতেছে নামাজ। তো এই নামাজের ক্ষেত্রে একটা নির্দেশনা আছে। তো সেই নির্দেশনাটা কি? সেটা হইল, আপনি যখন নামাজে দাঁড়াইবেন তখন আপনারে সিরিয়ালি কাতারবদ্ধভাবে দাঁড়াইতে হবে এবং মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না। এটাই হলো সেই নির্দেশনা। তো মাঝখানে ফাঁকা রাখা যাবে না কেন? কারণ মাঝখানে ফাঁকা রাখলে, নামাজের কাতারের ওই মাঝখানে ফাঁকা রাখলে চিপা দিয়া শয়তান ঢুকে যায়। এর লিগা আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে নামাজে দাঁড়ানোর পরে কাতারের ভিতরে কোনো কি রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে না। তো কথাটা এই জন্য বললাম, ডেস্টিনি 2000 লিমিটেডের মাঝখানে এতদিন ফাঁকা ছিল, আর এই ফাঁকা দিয়া মানে এই চিপা দিয়া শয়তান খালি ঢুকছে আর বাইর হইছে। ওই যে ওই হজরত আদম আলাইসাল্লামের ঘটনার মতো আর কি। আল্লাহ যখন হজরত আদমরে বানায়া একটা মাটির মূর্তি বানায়া রেখে দিয়েছেন, ভিতরে তো ফাঁপা, তো শয়তান ভিতরি দিয়ে ঢুকে আর বাইরে হয়, ঢুকে আর বাইরে হয়। তো ডেস্টিনির অবস্থা ছিল এই 12 সালের ক্রাইসিসের পর থেকে ওই ফাঁকা একটা খোলসের মতো ফাঁকা ছিল। এই ফাঁকা দিয়ে খালি শয়তান ঢুকছে আর বাইর হইছে, শয়তান ঢুকছে আর বাইর হইছে, যার কারণে এখানে আসলে ফলপ্রসূ কোনো কাজ হয় নাই। তো আমরা অত্যন্ত আনন্দিত যে সেই ফাঁকাটা এখন ফিল আপ হয়ে গেছে। মানে যেই ফাঁকা দিয়ে আগে শয়তান টয়তান ঢুকতো, এই ফাঁকা এখন বন্ধ হয়ে গেছে। কিভাবে? গত 28 তারিখ মানে গত পরশু দিন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট পরিচালিত হয়েছে এবং এর মাধ্যমে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের সার্বিক কার্যক্রমকে স্বাভাবিক করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত শীর্ষ কর্মকর্তারা নিয়েছেন। এর ভিতরে অন্যতম উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হলো যে 173/22 যে হাইকোর্টের রায়টা এসেছিল ডেস্টিনির ব্যবসা চালুর ক্ষেত্রে, সেই রায়টিকে প্রয়োগের ক্ষেত্রে এবং বাস্তবায়নের ক্ষেত্রে যুগোপযোগী বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে ওই কাতারের মাঝখানে যে ফাঁকা দেওয়া শয়তান ঢুকতো, সেই শয়তান ঢোকার রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই গত 28 তারিখে আসলে কি কি সিদ্ধান্ত হলো এই বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে যখন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিক্লারেশন দেওয়া হবে তখন জানবো। ব্যক্তিগতভাবে আপাতত আমরা সঙ্গত কারণেই কিছু বলছি না। সেটা আপনারা ডেস্টিনি 2000 লিমিটেডের আনুষ্ঠানিক দাপ্তরিক প্রজ্ঞাপনের মাধ্যমে যখন বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে উপস্থাপিত হবে তখন আপনারা জেনে নেবেন। আপাতত বিস্তারিত না বললেও ভাষা ভাষা কিছু আইডিয়া দেব, বাকিটা আপনারা বুঝে নেবেন। তো যাই হোক, এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়ে আগামী 2025-এর 5ই জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিসকে একটা দৃশ্যমান রূপদানের লক্ষ্যে যেই কার্যক্রম বর্তমান বোর্ড, শেয়ার হোল্ডার সহ শীর্ষ কর্মকর্তারা শুরু করেছেন, এই জন্য আমরা প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষত যারা ফাউন্ডার ডিরেক্টর আছেন দেশে এবং বিদেশের বাইরে, যেমন কারাবন্দী অবস্থায় আছেন যে শীর্ষ কর্মকর্তা, আমরা জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, ওনাকে ধন্যবাদ জানাই। তারপর বিদেশে যে সকল ফাউন্ডার ডিরেক্টররা অবস্থানরত আছেন, যেমন জনাব মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান, জনাব মেজবাউদ্দিন স্বপন সহ বাকি যারা ফাউন্ডার ডিরেক্টর আছেন, আমরা ওনাদেরকেও অশেষ ধন্যবাদ জানাই। বর্তমান বোর্ডের যিনি চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই
বর্তমান বোর্ডের বাকি পরিচালক যারা আছেন তাদেরকে, এবং ধন্যবাদ জানাই সেই দিনের সেই ঐতিহাসিক প্রোগ্রামের সিদ্ধান্তমূলক আলোচনায় উপস্থিত দেশ বিদেশের সকল শেয়ার হোল্ডারদেরকে। তবে এই ধন্যবাদের তালিকায় সিরামুনিরের নাম নাই। সিরামুনিরের জন্য কোনো ধন্যবাদ হবে না, আর রফিকুল আমিনের নাম নাই এখানে। রফিকুল আমিনের জন্য কোনো ধন্যবাদ হবে না। আমরা সকল শেয়ার হোল্ডার এবং সকল পরিচালক, সকল ফাউন্ডার, ডিরেক্টর সবাইকেই আমরা ধন্যবাদ জানাই। তবে রফিকুল আমিন এবং সিরামুনিরের জন্য কোনো ধন্যবাদ নাই। যাই হোক, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে গত 1 থেকে 1.5 মাসে এই যে ডেস্টিনি গ্রুপের কার্যক্রম, এটার এত আমূল পরিবর্তন কিভাবে হইল, একটা প্রশ্ন আসতে পারে আপনাদের। বিশেষত এই যে বৈষম্য বিরোধী কর্মসংস্থানে প্রয়োজন ডেস্টিনি গ্রুপের পুনর্জাগরণ, এই কর্মসূচিটা শুরু হওয়ার পর জাস্ট 1 থেকে 1.5 মাসে এই শহীদ মহিদ, ওই ইঞ্জিন শহীদ, ছাগলের সোহাসান, সিরামনের এদের বিচি বুচি ফাটাইয়া টাটাইয়া একটা গুরুত্বপূর্ণ ফরম্যাট তৈরি হয়ে গিয়ে ডেস্টিনির কার্যক্রমটাকে আরও দৃশ্যমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো এত দ্রুততম সময়ে এত ভালো একটা অবস্থান কিভাবে তৈরি হলো, এই প্রশ্ন কি আপনাদের মনে আসে না? স্বাভাবিকভাবেই আসে। তো আমার ব্যক্তিগত অ্যাজাম্পশন যে এই যে গত 1 থেকে 1.5 মাসে এই প্রতিষ্ঠানের অনেকগুলো কার্যক্রম এত দ্রুত গতিতে হয়ে গেল, এর কারণ হইতেছে অন্তরের জ্বালা। মানে অন্তরের জ্বালা বলতে মানে যার অন্তরের জ্বালা যত বেশি তার জলে তত বেশি, আর যার জলে তত বেশি তার কাজের গতিও বেশি। আমি যেটা বলতে চাচ্ছি যে জনাব আশরাফুল আমিন, ওনার আসলে জ্বালাও বেশি, ওনার জলেও বেশি, এই জন্য ওনার কাজের গতিও বেশি। তো ওনার জলে কেন বেশি, ওনার জ্বালা কেন বেশি, আসেন আমরা একটু দেখি। এটার জন্য আমাদের একটা জিনিস ইভ্যালুয়েশন করতে হবে যে ডেস্টিনির 49 জন শেয়ার হোল্ডারের মধ্য থেকে কারা কি পরিমাণ আর্থিক সাপোর্ট দিয়ে 12 সাল থেকে এই ক্রাইসিসের পরে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন, এইটা আমাদের দেখা উচিত। তো আসেন আমরা একটু আল্লাহর নাম নিয়ে শুরু করি। আমি এখন যে তথ্যটি দিব, এই তথ্যটির অথেন্টিসিটি বা নির্ভরযোগ্যতা, এটা যেই নামের সাথে রিলেটেড সেই নামটি হচ্ছে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের তৎকালীন এজিএম ফিন্যান্সের দায়িত্বে ছিলেন। ওনার অথেন্টিসিটি বা ওনার অথরাইজেশনের যে তথ্য, সেটি আমি এখন শেয়ার করছি আপনাদের সাথে। 10 ফেব্রুয়ারি 2014 সাল পর্যন্ত ডেস্টিনির 49 জন শেয়ার হোল্ডার কে কত টাকা দিয়ে ডেস্টিনির এই সংকটে ডেস্টিনিকে সহযোগিতা করেছেন, সেটার তথ্য এখন উপস্থাপন করব আমরা। এবং এইটার তথ্য যিনি সার্টিফাই করেছেন, আমি আগেই বলেছি যে উনি হচ্ছেন ডেস্টিনি 2000 লিমিটেডের তৎকালীন এজিএম ফিন্যান্স জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। তো আসেন আমরা দেখি আমাদের ডাইরেক্টর শেয়ার হোল্ডাররা কে কত টাকা দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছিলেন তৎকালীন সময় বা এখন পর্যন্ত সর্বশেষ। এই আপডেটটা 10 ফেব্রুয়ারি 2014 পর্যন্ত, এরপরেও হয়তো অনেকে কম বেশি টাকা দিতে পারেন, বাট ওইটার হিসাবে এখানে নেই। এটা হলো 10 ফেব্রুয়ারি 2014 পর্যন্ত। তো 10 ফেব্রুয়ারি 2014 পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ার হোল্ডারদের মধ্যে জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, উনি প্রতিষ্ঠানকে এসটিএল বা শর্ট টার্ম লোন, যেটাকে সহযোগিতার কথা বলা হয়, এসটিএল দিয়েছেন 36 লাখ টাকা। 10 ফেব্রুয়ারি 2014 পর্যন্ত জনাব আলহাজ মোহাম্মদ হোসেনের এসটিএল ছিল কত? 36 লাখ টাকা। জনাব মোহাম্মদ রফিকুল আমিনের এসটিএল 25 লাখ টাকা। জনাব গোফরানুল হক দিয়েছেন 10 ফেব্রুয়ারি 2014 পর্যন্ত 50 লাখ টাকা। জনাব সাইদুর রহমান দিয়েছেন 25 লাখ। জনাব মেজবাউদ্দিন স্বপন 25 লাখ। জনাব সৈয়দ সাজ্জাদ হোসেন 25 লাখ। ইরফান আহমেদ সানি 25 লাখ। মিসেস ফারহাদিবা, রফিকুল আমিন সাহেবের স্ত্রী, 10 লাখ। মিসেস জামশেদারা
চৌধুরী 50 লাখ, ইঞ্জিনিয়ার শেখ তৈয়বুর রহমান 50 লাখ, ইঞ্জিনিয়ার নেপাল চন্দ্র বিশ্বাস, ওনার টাকা প্রদানের বা এসটিএল প্রদানের কোনো তথ্য এই ডকুমেন্টসে নেই। লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, উনি দিয়েছেন 25 লাখ। জিএম গোলাম রব্বানী সুমন, যিনি খুলনা বিভাগের ডিডিও ছিলেন তৎকালীন, উনি দিয়েছেন 20 লাখ। মিসেস হোসনে আরা ইসলাম, ওনার টাকা প্রদানের কোনো তথ্য নেই। জনাব তরিকুল হুদা সরকার, ওনারও টাকা প্রদানের কোনো তথ্য নেই। জনাব মোসাদ্দেক আলী খান, ক্রাউন এক্সিকিউটিভ, যিনি ওনার এসটিএল বা শর্ট টার্ম লোন প্রতিষ্ঠানকে দিয়ে সহযোগিতার পরিমাণ মাত্র 5 লাখ। উল্লেখ্য ওনার পরিমাণটাই সবচেয়ে কম। তো একজন ক্রাউন এক্সিকিউটিভ সবার চেয়ে কম টাকা মাত্র 5 লাখ টাকা দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করলেন, বিষয়টা একটু অবাক করার মতোই বিষয়। এনিওয়ে, জনাব শাহজাদ আল মাহমুদ, উনি দিয়েছিলেন 20 লাখ। জনাব শামসুল আলম, যিনি মানরুর যে নেট অফিস সিলেটের ওটার নেট অ্যাডমিন ছিলেন, ডায়মন্ড এক্সিকিউটিভ শামসুল আলম, উনি দিয়েছিলেন 20 লাখ। ডায়মন্ড এক্সিকিউটিভ আব্দুল মান্নান, উনি দিয়েছিলেন 33,300। জনাব ইব্রাহিম খলিল 20 লাখ, উনি বর্তমান বোর্ডেও আছেন। জনাব জাহাঙ্গীর আলম, নেক্সাস জাহাঙ্গীর, যাকে আপনারা চেনেন, 20 লাখ। জনাব জহিরুল ইসলাম, মৃত প্রয়াত জহিরুল ইসলাম, ওনার সেন্টারটা ওনার ওয়াইফ মেবি ডিল করেন, সেখান থেকে 20 লাখ এসেছিল। জনাব জাহাঙ্গীর আলম, যে ট্রেনার জাহাঙ্গীর নামে যাকে চেনেন, উনি সম্ভবত এখন এক্সিলেন্টের চেয়ারম্যান হিসেবে আছেন মেবি, উনি দিয়েছিলেন 20 লাখ। প্রফেসর মঈনুদ্দিন আহমেদ, চট্টগ্রামের, যিনি এখন বর্তমান বোর্ডে আছেন, উনি দিয়েছিলেন 20 লাখ। খায়রুন্নেসা, উনি দিয়েছিলেন 20 লাখ। জনাব মোহাম্মদ হোসেন আজাদ, বর্তমান বোর্ডে যিনি আছেন, উনিও দিয়েছিলেন 20 লাখ। মিসেস মাসুদা ইসমতারা, উনি দিয়েছিলেন 20 লাখ। সৈয়দ মোহাম্মদ ইকবাল, বর্তমান বোর্ডে আছেন যিনি, উনিও দিয়েছিলেন 20 লাখ। কাজী মোহাম্মদ আশরাফুল হক বা কে এম আশরাফুল হক, উনি দিয়েছিলেন 20 লাখ। জনাব জাকির হোসেন, ওই যে ডেল্টা জাকির নামে যাকে চেনেন আপনারা, প্রাইম অ্যাসোসিয়েশনের, উনি দিয়েছিলেন 33,33,300 টাকা এসটিএল বাবদ। এস এম হাসানুল কবির বিপ্লব, 33,33,300 টাকা। জনাব শাহ আলম, ডায়মন্ড এক্সিকিউটিভ, উনি দিয়েছিলেন 20 লাখ। জনাব সাইফুল আলম রতন, উনি দিয়েছিলেন 20 লাখ। জনাব সিরা মুনির, আচ্ছা সিরাজুম মুনির, এই মনীষ সাহ, উনি দিয়েছিল 31 লাখ। আচ্ছা, এরপর জনাব আশরাফুল আমিন, উনি দিয়েছেন 2,06,10,000 টাকা, মানে সর্বোচ্চ এসটিএল। আমি একটু পরে এটার ইভ্যালুয়েশনে যাব। জনাব আবুল কালাম আজাদ, মানে ম্যাক আজাদ, যিনি ওই সর্বশেষ 2-3 মাসের পিএইচডি কমিশনই পাইতেন 1.5 কোটি টাকা, উনি দিয়েছেন 20 লাখ, ম্যাক আজাদ। কে এম ফরহাদ, উনিও 20 লাখ। আকবর হোসেন সুমন, ওই যে ট্রেজারার ছিলেন মাল্টিপারপাসের, 20 লাখ। জিএম গোলাম কিবরিয়া মিল্টন, ওই যে মিলেনিয়াম ফাউন্ডেশনের যিনি সিএম ছিলেন, ডায়মন্ড এক্সিকিউটিভ, 18,70,000। তারপর মোহাম্মদ জাকির হোসেন, ওই যে জাকির হোসেন কিসলু, যিনি বর্তমান বোর্ডে আছেন, যার নামে ট্রেড লাইসেন্স হয়েছে, জনাব জাকির হোসেন, উনি দিয়েছিলেন 20 লাখ। মাহবুবুর রহমান সুমন, যিনি এখন আমেরিকাতে আছেন, আমরা ট্রেনারের হিসেবে ওনার অনেক ট্রেনিং করেছি, মাহবুবুর রহমান সুমন, উনি দিয়েছিলেন 20 লাখ। দেলোয়ার হোসেন, প্রাইম অ্যাসোসিয়েশনের ডায়মন্ড এক্সিকিউটিভ, উনি দিয়েছিলেন 20 লাখ। মোহাম্মদ জসিমউদ্দিন ভুইয়া, মানে জসিমউদ্দিন রানা আর কি, উনি দিয়েছিলেন 33,33,300 টাকা। ডাবল ডায়মন্ড জুবাইর সোহেল দিয়েছিলেন 33,33,300 টাকা। কামরুল হাসান, যিনি বর্তমান বোর্ডে আছেন এবং 13 সালের মাল্টিপারপাসের কমিটিতে ট্রেজারার ছিলেন, উনি দিয়েছিলেন 20 লাখ। শামনুন এহসান শামীম, বর্তমান বোর্ডে আছেন, উনি দিয়েছিলেন 20 লাখ। জনাব বিপ্লব বিকাশশীল, ডাবল ডায়মন্ড, উনি দিয়েছিলেন 7,50,000। তুলনামূলকভাবে ডাবল ডায়মন্ড হিসেবে ওনার কাছ থেকে তো আমরা আর বেশি হয়তো বা আশা করেছিলাম। এনিওয়ে, 7,50,000 উনি দিয়েছিলেন। শাহিনুর হাওলাদার শাহিন, শেয়ার হোল্ডার, উনি দিয়েছিলেন 20 লাখ এবং আজাদ রহমান, উনি দিয়েছিলেন 20 লাখ। এই ছিল মূলত শেয়ার হোল্ডারদের এসটিএল এর একটা আপডেট, সেটা 2014 সালের 10 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এই টাকাটা সার্টিফাই করেছিলেন কে? এজিএম ফিন্যান্স ডেস্টিনি 2000 লিমিটেডের তৎকালীন দায়িত্বশীল এজিএম ফিন্যান্স জনাব মোহাম্মদ হারুনুর রশিদ। এনিওয়ে, এর বাইরে আরও অনেক ডায়মন্ড, অনেক পিএইচডিরাও পরে টাকা টোকা দিয়েছেন, সেটার হিসাব অবশ্যই এখানে নাই। এটা এরপরে ওইটা তো আস্তে আস্তে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল, টাকা পয়সার হিসাব তো তখন আর কোম্পানি ফরম্যাটে ছিল না, আস্তে আস্তে এটা রফিকুল আমিন কেন্দ্রিক হয়ে গেল। এনিওয়ে, তো এই হিসেবে টোটাল 12,55,96,700 টাকা সেই সময়ে
STL বাবদ উঠেছিল, ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রমকে স্বাভাবিক করা এবং সংকটকে দূর করার জন্য। তো এখন দেখেন, এই টোটাল অ্যাক্টিভিটিসের ভিতরে প্রথম আমরা যদি একটু ইভ্যালুয়েশন করি যে সবচেয়ে বেশি টাকা কে দিয়েছেন, এই সবচেয়ে বেশি টাকা যিনি দিয়েছেন উনি হচ্ছেন জনাব আশরাফুল আমিন। তো ওই যে একটু আগে আমি আপনাদেরকে শুরুতে যেটা বলছিলাম যে যার জ্বালা বেশি হের জলেও বেশি, আর যার জলে বেশি হের কাজের গতিও বেশি, আর যার কাজের গতি বেশি তারই তো আমাদের দরকার। তো দেখেন, জনাব আশরাফুল আমিন উনি দিয়েছেন 2,60,00,000 টাকা, যেটা STL প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ যে দুজন ব্যক্তি 50 লাখ টাকা করে দিয়েছেন ওনারা হচ্ছেন একজন জনাব মোহাম্মদ গফরানুল হক এবং জনাবা মিসেস জমশেদারা চৌধুরী। ওনারা প্রত্যেকেই জনপ্রতি 50 লাখ টাকা করে দিয়েছেন। এটা হলো STL এর দ্বিতীয় সর্বোচ্চ। এবং তৃতীয় সর্বোচ্চ দিয়েছেন ডেস্টিনি 2000 লিমিটেডের ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, উনি দিয়েছেন 36 লাখ টাকা। তাহলে দেখেন, প্রথম তালিকায় জনাব আশরাফুল আমিন 2,06,10,000 টাকা যিনি STL দিয়েছেন, শেয়ার হোল্ডারদের মধ্যে উনি সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ জনাব মোহাম্মদ গফরানুল হক এবং জনাবা জমশেদারা চৌধুরী, ওনারা দিয়েছেন প্রত্যেকে 50 লাখ টাকা করে। এবং তৃতীয় সর্বোচ্চ হচ্ছেন জনাব আলহাজ মোহাম্মদ হোসাইন, যিনি দিয়েছেন 36 লাখ টাকা। এর বাইরে 33,33,300 করে বেশ কয়েকজন দিয়েছেন, যেমন জুবাইর সোহেল আছেন, জসিমউদ্দিন রানা আছেন, এর বাইরে আরও বেশ কয়েকজন আছেন। তাহলে এখন দেখেন, একটু আগে শুরুতে আমি যেই কথাটা আপনাদেরকে বলেছিলাম যে এই যে গত 1-1.5 মাসে, মাত্র 1 থেকে 1.5 মাসের ব্যবধানে এত এত কার্যক্রম এত দ্রুত গতিতে হয়ে গেল, এর কারণ কি? এর কারণ হলো ওই যে জ্বালা বেশি, যে মানে জনাব আশরাফুল আমিনের দায়িত্বে যখন এই বৈষম্য বিরোধী কর্মসূচির কাজ শুরু হলো, তারপর দ্রুততম সময়ে এতগুলো কাজ হওয়ার কারণ হলো এটা, কারণ ওনার জ্বালা বেশি, এই জন্য ওনার জলেও বেশি। তো আমরা আশা করব গত পরশুদিন যে সিদ্ধান্তটা হয়ে গেছে এর মাধ্যমে ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে জনাব আশরাফুল আমিন আরও সিরিয়াসলি এখন ভূমিকা নেবেন এবং আরও ডেসপারেট ওয়েতে এবং আরও গতিশীল ওয়েতে কাজ করবেন। এবং 5ই জানুয়ারির প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে ডেস্টিনির বিজনেস ফরমেশনের একটা চূড়ান্ত দৃশ্যমান অবস্থান উনি আমাদের সামনে তুলে ধরবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। তো শুরুতে যেটা বলছিলাম যে আসলে ওই যে শয়তান ঢুকে যায়, তো ওই ডেস্টিনির যেই কাতার, এই কাতারে তো এতদিন ফাঁকা ছিল, এই ফাঁকা দিয়ে তো খালি শয়তান ঢুকতো আর বাইরেতো। তো এখন এই 28 তারিখের যেই সম্মিলিত সিদ্ধান্ত শেয়ার হোল্ডারদের, ডাইরেক্টরদের এবং সকলের, এই সম্মিলিত সিদ্ধান্তের ফলে এখন কিন্তু সেই শয়তান আসা যাওয়াটা বন্ধ হয়ে গেল। আর মাঝখানে বৈষম্য বিরোধী কর্মসূচির নেতৃত্বে যারা আছেন, জনাব আশরাফুল আমিন সহ বাকিরা এবং বোর্ডের যারা, সবাই তো গদাম নিয়ে তো বসে আছে, শয়তান ঢুকলেই তো এখন গদাম চলবে, সমস্যা নাই। অতএব আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা অত্যন্ত আশার আলো দেখতে পাচ্ছি যে খুব দ্রুততম সময়ে আমরা বিজনেস ফরমেশনের কিছু দৃশ্যমান অবস্থান আমরা দেখতে পারবো। এনিওয়ে, তাহলে এখন দেখেন, এইবার আসি DMCSL এর ব্যাপারে যদি আসি। DMCSL এ এখনও কিন্তু কিছুটা ফাঁকা রয়ে গেছে। ডেস্টিনি 2000 লিমিটেডের ফাঁকা আমরা বন্ধ করছি, এটাতে শয়তান কিন্তু ঢোকাঢুকি বন্ধ। এখন DMCSL এর ফাঁকা আমাদের বন্ধ করতে হবে, এটা হলো আগামী নির্বাচন। তো আগামী নির্বাচনের ক্ষেত্রে যেহেতু জনাব আশরাফুল আমিন উনি সভাপতি পদে দায়িত্ব গ্রহণের জন্য প্রার্থিতা ঘোষণা করেছেন, আমরা ওনাকেই সভাপতি হিসেবে দেখতে চাই। কেন? আসেন এই আলোচনায় যাই। এইখানেও কিন্তু ওনার জ্বালা বেশি, আরও অনেকের জ্বালা আছে। মাল্টিপারপাসে রফিকুল আমিনের ইনভেস্টমেন্ট সম্ভবত সবচেয়ে বেশি। এনিওয়ে, 2012 সালের পর এইখানে দেখেন 11ই ডিসেম্বর 2013 এবং 18ই ডিসেম্বর 2013 দুইটা ইনস্টলমেন্টে এই যে বৈষম্য বিরোধী কর্মসূচির যিনি উদ্যোক্তা জনাব আশরাফুল আমিন, উনি 50 লাখ টাকা মাল্টিপারপাসকে দিয়ে সহযোগিতা করেন। সেটা হলো 11ই ডিসেম্বর 2013 30 লাখ এবং 18ই ডিসেম্বর 2013 20 লাখ। তো এখানেও তো মাল্টিপারপাসেও তো তাহলে আশরাফুল আমিনের জ্বালা বেশি। তাইলে যার জ্বালা বেশি সে দায়িত্ব নিলে তো কাজ হবে 100-100। অতএব মাল্টিপারপাসের যে ব্যাপার যেটা, সেটা আমরা যারা ভোটার হয়েছি আমরা অবশ্যই আমরা মসে তা দিতেছি আর কি, মানে আমরা মসে তা দিতেছি যে ভোটারের
ভোট আইলেই আমরা জায়গা মতো ইনশাল্লাহ ভোট দিব আর কি। ওই অতীতের মতো এরকম পকেট কমিটি সিলেকশন বিলেকশন এসব আর ইনশাল্লাহ হবে না। তো মাল্টিপারপাসের নির্বাচনের যে ব্যাপারটা, এটার ক্ষেত্রে আমি বৈষম্য বিরোধী কর্মসূচির সাথে যারা আছেন, বিশেষ করে এটার উদ্যোক্তা জনাব আশরাফুল আমিন, আপনার উদ্দেশ্যে বিনীতভাবে একটি বিষয় শেয়ার করতে চাই। সেটি হলো, আপনি যদি এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে সিলেকশনে যান বা সিলেকশনে যে বা মিউচুয়াল করতে চান, সেই ক্ষেত্রে ওই বাটপাড়ের গোষ্ঠী কিন্তু ওই ভাব নিয়ে কিন্তু অনেক বিষয় ক্লেম করবে, অনেকগুলো বিষয়। তারা তখন মনে করবে হ্যাঁ আমাদের ছাড়া তো তাহলে অনেক কিছুই হবে না। তখন অনেক কিছু ব্ল্যাকমেল, ইমোশনাল ব্ল্যাকমেল করে বা ইমোশনালি কিছু বিষয় ব্ল্যাকমেল করে অনৈতিক কিছু দাবি দাওয়া তুলে ধরতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ফ্র্যাঙ্কলি নির্বাচনেই যান এবং ফেয়ার ইলেকশন যদি হয়, আমি বিশ্বাস করি যে আপনি দৌড়ে যাবেন, আপনার পূর্ণ প্যানেল দৌড়ে যাবে। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব, আপনি পূর্ণ প্যানেল ঘোষণা করেন। আমরা 12 জনের পূর্ণ প্যানেল আপনার পক্ষ থেকে ঘোষণা হলে সেই পূর্ণ প্যানেলকে আমরা সমর্থন দিব এবং আমরা দেখতে চাই যে আপনার ওই পূর্ণ প্যানেলের বিপরীতে ওই বাটপার গোষ্ঠী আর কোনো প্যানেল ট্যানেল দেয় কিনা। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, তাদের অবস্থান থেকে 12 জনের তালিকা তো দূরের কথা, ওই 5 জনের তালিকা, ওই যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, ট্রেজারার, যে 5টা গুরুত্বপূর্ণ পদ, ওই 5টা পদের তালিকা দেওয়ার মতো লোকই তো এদের নাই। তারপরেও আপনি পূর্ণ প্যানেল ঘোষণা করলে, অন্য পক্ষ থেকে যদি পূর্ণ প্যানেল ঘোষণা করে, সেটা আসলে দেখা যাবে বা বোঝা যাবে। কিন্তু যদি তাদের সাথে আপোষে যেতে চান, আপোষ রফা করতে চান, সেক্ষেত্রে এটাকে দুর্বলতা ভেবে কিছু বিষয়ে আপনাদেরকে চেপে ধরতে পারে এবং অনৈতিক কিছু বিষয়ে দাবি দেওয়া ক্লেম করতে পারে যে ওই পদ দিতে হবে, এই পদ দিতে হবে, সেই পদ দিতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় ফ্র্যাঙ্কলি নির্বাচন হয়ে গেলেই বিষয়টা প্রতিষ্ঠানের জন্য উত্তম হবে। বাকিটা জনাব আশরাফুল আমিন আপনার বিবেচনা। তবে ব্যক্তিগতভাবে ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডেস্টিনি মাল্টিপারপাসের এই দুটো জায়গাতে আমি যেটা হিসাব করে দেখলাম যে আপনার ডেস্টিনি 2000 লিমিটেডে 12 সালের পরে আপনি সংকট উত্তরণের জন্য STL দিয়েছেন 2,06,10,000 টাকা, আর মাল্টিপারপাসে 12 সালের পরে সংকট উত্তরণের জন্য শেয়ার কিনেছেন 11 ডিসেম্বর 2013 30 লাখ এবং 18 ডিসেম্বর 2013 20 লাখ 50 লাখ। তার মানে মাল্টিপারপাসে দিয়েছেন 50 লাখ আর ডেস্টিনি 2000 লিমিটেডে দিয়েছেন 2,06,10,000। সেই হিসেবে 2,56,10,000 টাকা এই 12 সালের পরে আপনি তো ডেস্টিনি গ্রুপকে দিয়েই ফেলছেন। তার মানে আপনার টোটাল সারা জীবনের ইনকামের একটা সিংহভাগ বা বলতে গেলে প্রায় পুরোটাই তো আপনি এখানে দিয়ে ফেলছেন। অতএব আপনার জ্বালা কি, আপনার যে জ্বালা এটা আমরা জানি। তো যাই হোক, শুরুতে যেটা বলছিলাম, সবাই আশা করি বুঝতে পারছেন যে আসলে গত 1-1.5 মাসে এই জন্যই এত দ্রুততম সময়ে অনেকগুলো কাজ হয়ে গেছে, বিকজ আশরাফুল আমিন ওনার এখানে বিনিয়োগও বেশি, ওনার জ্বালাও বেশি। মাল্টিপারপাসের ক্ষেত্রেও এই ফরম্যাটটা যদি অব্যাহত থাকে, মাল্টিপারপাসও খুব দ্রুত দেখবেন একটা দৃশ্যমান আলোর মানে সুন্দর ফরম্যাটে ইনশাল্লাহ চলে আসবে। তো আমাদের বর্তমান যে বর্তমান ফরম্যাটে এখন আসলে সংগঠন যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কথাগুলো আপনাদের হয়তো বা তিতা লাগবে, তারপরেও বলি। আপনাদের প্রতি কিছু আলোচনা দিয়ে এবং সবশেষে বিনিয়োগকারীদের প্রতি কিছু বক্তব্য দিয়ে শেষ করব। দেখেন, 2020 সালে যখন তলবি সভা হইল, তলবি সভা হওয়ার পরে আপনারা একটা পর্যায়ে মনে করলেন কি যে আপনাদের সহযোগিতা ছাড়া এই বোর্ড আগাবে না। আপনারা একটা পর্যায়ে কি করলেন, এই বোর্ডকে সহযোগিতা করে তলবি সভা করে একটা ফরম্যাট দাঁড় করানোর পরে যখন কিছু বিষয়ে আপনাদের সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হইল, আপনারা কিন্তু নিউট্রাল হয়ে ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন। ভাবছিলেন এই তলবি সভার এই বোর্ডের কিছুই হবে না, আপনাদের ছাড়া এরা পারবে না, মানে আপনারা বিশাল নিজেদেরকে তালেবর মনে করছিলেন। তো পরবর্তীতে কি হইল, হয়তো বা দেরি হয়েছে, কিন্তু দেখেন এই বোর্ড কিন্তু ঠিকই ধীরে 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 আগায় কাজ করতে 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 অনেক ধাক্কা, অনেক চড়াই উতরাই পার হয়ে তারপরে কিন্তু তাদের কার্যক্রম আগায় নিল। এর ভিতরে বোর্ডের যিনি তৎকালীন চেয়ারম্যান জনাব জাকির হোসেন কিসলু, ওনাকে মামলা টামলা দিয়ে রফিকুল আমিন গং অনেক বিতর্কিত করে, অনেক বিব্রত করে ওনাকে সরাইয়া যাওয়ার চেষ্টা করলো, অনেক নোংরামি করলো, সেগুলো তো আপনারা সবাই জানেন। তারপরেও কিন্তু ওনারা দৃঢ় পদক্ষেপে
ধীরে ধীরে কাজ করে 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 একটা পর্যায়ে কিন্তু হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের ব্যাপারেও একটা সিদ্ধান্ত চলে আসলো। কারণ ওই যে ওই সিরাজুম মুনির, এটা তো আশরাফুল আমিন সরাসরি বলেননি। আমি জনাব আশরাফুল আমিনকে অনুরোধ করব এই সিরা মুনিরের ব্যাপারগুলো নিয়ে আরও ক্লিয়ারলি আমাদেরকে উপস্থাপন করার জন্য। আমরা জানি এগুলো, এই যে এই নতুন যখন বোর্ড হলো তলবি সভার মাধ্যমে, এই সিরাজুম মুনির সেই কিন্তু হাইকোর্টে এই বোর্ডের বিরুদ্ধে আপিল করেছিল যে এই বোর্ডকে যেন বৈধতা দেওয়া না হয়। পরবর্তীতে আদালত যখন দেখলো যে আরেকটা পক্ষ দাঁড়ায় গেছে, তখন ওই মানে সুমোটো রুল জারি করে দেন আদালত রাষ্ট্রীয়ভাবে কিছু ব্যক্তিকে একসাথে সমন্বয় করে তারপরে বোর্ড হয়ে গেল। তো এই যে এই সব কিছু বিষয় তো আমরা জানি। তো আমি জনাব আশরাফুল আমিন আপনার কাছে অনুরোধ করব এই সিরা মুনিরের ব্যাপারে আরও ইন ডিটেল আপনি আমাদেরকে জানান। আমরা তার বিষয়গুলো আমরা আরও ক্লিয়ারলি জানতে চাই। আমরা তো অনেকটাই জানি, আরও জানতে চাই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো পরবর্তীতে সুমোটো রুল জারি হওয়ার পর যেই রাষ্ট্রীয় সুমোটো রুলের পর যখন একটা বোর্ড হলো, হাইকোর্ট অ্যাপয়েন্টেড লোকরা আসলেন, আসার পর এই কিছুদিন কাজ শুরু করার পর প্রধান এই যিনি দায়িত্বে ছিলেন চেয়ারম্যান, ওনাকে টেকনিক্যাল কিছু প্রেশার দিয়ে ওই যে বাটপাড়ের গোষ্ঠী তারা ফোন টোন করে বলতো, বিভিন্নভাবে করতো। তখন উনি চিন্তা করলেন যে ডেস্টিনি 2000 লিমিটেড চালু করলে তো এই টাকা ফেরতের দায়িত্ব আমাকে নিতে হবে। তখন উনি মানে এই কর্পোরেট প্রেশারে পড়ে উনি কিন্তু সরে গেলেন। এভাবে করে এরা কিন্তু নোংরামি করতে করতে অনেক কিছুই করলো। ব্যানারে যারা আছেন তাদের বলতেছি আর কি। তো আপনারা অনেক কিছুই তো দেখলেন 20 সালে এই তলবি সভার পর। আপনারা অনেক ক্ষেত্রে সহযোগিতা না করে হাত গুটায় রাখলেও তারা কিন্তু ঠিকই ধীরে 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 একটা গন্তব্যের দিকে এই বোর্ড যাচ্ছে। এবং সর্বশেষ গত সপ্তাহখানেকের ভিতরে যে ঘটনাগুলো ঘটলো, এই সপ্তাহখানেকের এই ঘটনাগুলোর মধ্যে এমন একটা সুন্দর ফরম্যাট চলে আসছে এই প্রতিষ্ঠানের, যা আগামী মাস তিনেকের ভিতরে আরও অনেকগুলো দৃশ্যমান অবকাঠামো তৈরি হয়ে যাবে। অতএব এই যে সোশ্যাল মিডিয়া ফোরাম ব্লু, সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন, গো ডায়মন্ড, বিল ডেস্টিনি, সেঞ্চুরি প্লাস, ডিডাফ, আপনারা হাত গুটায়া যদি বৈশাও থাকেন তাতে কিচ্ছু আসে যায় না। এই প্রতিষ্ঠান ঠিকই তার গন্তব্যে পৌঁছে যাবে। 20 সালে তলবি সভা হওয়ার পরে আপনারা যারা সহযোগিতা করছিলেন এই বোর্ডকে, বোর্ড এই ব্যানারের যারা আছেন সংগঠনের, আপনারা ধারাবাহিক সহযোগিতা করে গেলে কাজটা হয়তো বা একটু তাড়াতাড়ি হইতো। কিন্তু আপনারা যে কাজটা সহযোগিতা যে করেন নাই, তাই বলে কাজটা কিন্তু বন্ধ থাকে নাই, কাজটা ঠিকই আগাই গেছে। আপনাদের সহযোগিতা থাকলে কাজটা গতিশীল হইতো, কিন্তু গতিশীল না হইলেও ঠিকই কাজগুলো আগায় গেছে। বর্তমান বোর্ড দৃঢ় পদক্ষেপ নিয়ে কাজগুলো করে গেছে। এবং এর বাইরে যে সংগঠনগুলো আলিস সেন্টার কেন্দ্রিক, যেমন ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম, এই ফোরামের দায়িত্বশীল ব্যক্তিরা অত্যন্ত দক্ষতার সাথে অনেক কষ্টের ভিতর দিয়ে হলেও কিন্তু এই 20 সালের তলবি সভার পর থেকে এই 4 বছরে এই নৌকাটাকে টেনে টেনে তীরের কাছাকাছি নিয়ে আসছে। পরবর্তীতে আশরাফুল আমিনের এঙ্গেজমেন্ট এবং নতুন বোর্ডের সকলের এঙ্গেজমেন্ট, ফরেন ডিরেক্টর যারা আছেন, বাইরে যারা আমাদের ফাউন্ডার ডিরেক্টর আছেন, এবং দেশে যারা শেয়ার হোল্ডার, দেশের বাইরে যারা শেয়ার হোল্ডার আছেন, সকলের সমন্বয়ে এখন কিন্তু একটা সুন্দর ফরম্যাট দাঁড়িয়ে গেছে। অতএব আপনারা যদি এটা মনে করেন যে আপনারা সহযোগিতা না করলে আর ডেস্টিনি আগাবে না, এটা ভুল, একটা ভুলের মধ্যে আপনারা আছেন। এখনও সময় আছে, আপনারা ডেস্টিনি 2000 লিমিটেডের মূল ফরম্যাটকে সাপোর্ট করেন। যদি সাপোর্ট না করেন কিছু আসে যায় না, এটা মাথায় রেখেন। ডেস্টিনি 2000 লিমিটেড যেরকম অ্যাক্টিভিটিস আগায় যেতেছে, মাল্টিপারপাসের নির্বাচনে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। আর আপনারা এই যে এখন যে 6টা সংগঠন, আপনারা 6টা সংগঠনের কেন্দ্রীয় কমিটির তালিকা দেন দেখি, আছে? তো এইসব এই ভুগিযুগি না কইরা সবাই সম্মিলিতভাবে একত্রিতভাবে কাজ করেন। কারণ আপনাদের শ্রম, সময়, মেধা, অর্থের অবশ্যই একটা স্বীকৃতি পাওয়া দরকার আমি মনে করি। কারণ আপনাদের শ্রম, সময়, মেধা, অর্থের ভিত্তিতেই 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই সময়গুলো এই প্রতিষ্ঠান পার করেছে। যদিও টাকাটা সঠিক ফরম্যাটে আসে নাই, কিন্তু আপনাদের অবদান তো ছিল। তো এই অবদানটুকু, এই স্বীকৃতিটুকু সঠিকভাবে আদায় করে নেওয়ার জন্য সঠিক ফরম্যাটে, সঠিক প্ল্যাটফর্মে থাকেন। বিশেষ করে বর্তমান বোর্ডকে সহযোগিতা করেন, জনাব আশরাফুল আমিনকে সহযোগিতা করেন, এই বৈষম্য বিরোধী কর্মসূচিতে যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করেন, ফরেন ডিরেক্টর যারা বিদেশে যারা আছেন, আমাদের ফাউন্ডার ডিরেক্টর, ওনাদেরকে সহযোগিতা করেন বর্তমান বোর্ডের কার্যক্রমকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য। আর যদি সহযোগিতা না করেন, ওই যে একটা নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, হেতের কোয়াল হেতে খাইলো, আন্নের কোয়াল আন্নে খাইবেন।
মাথায় রাখেন। আমি এটা বারবার বলি, আমার লাইভে আসলে আমি এটা বারবার বলি, কারণ আমার একটা দায়বদ্ধতা কাজ করে। একটা দীর্ঘদিন একসাথে আপনাদের সাথে কাজ করেছি, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনেকগুলো ইভেন্টে ছিলাম বা একসাথে ছিলাম। এই কারণে দায়বদ্ধতা কাজ করে যে সঠিক ফরম্যাটে না থেকে আপনারা এখনও আতালে পাতালে বিভিন্ন জায়গায় জোরাইতেছেন। মানে পৃথিবী বাদ দিয়া মঙ্গল গ্রহ, শনি, শুক্র, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভেনাস এগুলোতে দৌড়াইতেছেন। আর পৃথিবী এত সুন্দর বসবাসযোগ্য একটা জায়গা এখানে বাদ দিয়া, মানে আলিস সেন্টার বাদ দিয়া, ডেস্টিনি 2000 লিমিটেড বাদ দিয়া চিপা চুপায় দৌড়াইতেছেন তেলাপোকার মতো। এইসব বাদ দেন আল্লাহর রাস্তে, বাদ দিয়া মূল ফরম্যাটে আসেন, আপনাদেরই ভালো হবে। আর এই মালিক পক্ষের সকলের সাথে সমন্বয় করলে আপনাদের গত এক যুগের আর্থিক স্বীকৃতিটাও আপনারা ওনাদের সাথে সমালোচনা, ওনাদের সাথে নেগোসিয়েশনের ভিত্তিতে আশা করি আদায় করে নিতে পারবেন। যাই হোক, আপনাদেরকে শুভাকাঙ্ক্ষী হিসেবে একটা পরামর্শ দিলাম, সবসময় দিয়ে থাকি, আজকেও দিলাম, বাকিটা আপনাদের বিবেচনা। সবশেষে বিনিয়োগকারীদের প্রতি কিছু আলোচনা করে শেষ করে দিব। দেখেন, আপনারা বিনিয়োগকারী যারা আছেন অনেকেই কিন্তু এখনো প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেন নাই। আপনারা অনেকেই মনে করেন যে প্রোফাইল পিকচার চেঞ্জ করলে কি হবে, অনেক কিছু হবে, চেঞ্জ করেন না। বৈষম্য বিরোধী যে আন্দোলনটা গেল গত মাস দুয়েক আগে, আগস্টের যে আন্দোলন গেল, এই প্রোফাইল পিকচারের মাধ্যমেই কিন্তু এই সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি হয়েছে, এবং এই সোশ্যাল ইম্প্যাক্টের প্রতিক্রিয়ায় কিন্তু রাজপথে আন্দোলন তৈরি করেছে। তো সেম এই যে আপনি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করলেই তো একটা সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি হবে, আর এই সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি হলেই পরবর্তীতে আমাদের এমএলএমের নীতিমালা বলেন, নীতিমালার আলোকে লাইসেন্স প্রাপ্তি বলেন, অথবা স্টে অর্ডার নিয়ে ব্যবসা শুরু বলেন, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু বলেন, বা স্মারকলিপি নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে যাওয়া বলেন, সবগুলো ক্ষেত্রেই এটা একটা বিশাল ইম্প্যাক্ট তৈরি করবে। তো আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করেন। নির্দিষ্ট একটা প্রোফাইল পিকচার আমরা যারা ব্যবহার করে প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে একটা সোশ্যাল ইম্প্যাক্ট তৈরির কাজে আমরা সহযোগিতা করছি, আপনারাও এই সহযোগিতাটুকু করেন। প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেন, এবং আর কিছু পারেন বা না পারেন, এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করলে যে জিনিসটা হবে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মেসেজ যাবে যে অনেকগুলো মানুষ আসলে এই সংকট থেকে উত্তরণ ঘটাতে চায়, বা এই সংকটের উত্তরণ হোক সেটা চায়। এটা আপনাদের জন্য ভালো হবে। ডেস্টিনিতে পরবর্তীতে কাজ করেন বা না করেন সেটা পরের ব্যাপার, কিন্তু আপনার বিনিয়োগের নিরাপত্তার স্বার্থে হলেও আমি মনে করি আমাদের প্রত্যেকের এটা করা উচিত। আর মনিটরিংয়ে রাখেন সব কিছু, সবাই কার্যক্রমগুলো মনিটরিংয়ে রাখেন। যেমন বৈষম্য বিরোধী কর্মসংস্থানের কার্যক্রমগুলো আমরা দেখছি, বর্তমান বোর্ডের কার্যক্রমগুলো দেখেন, আলিস সেন্টার যে কার্যক্রমগুলো সামনে করছে বা করতে যাচ্ছে সেগুলোকেও মনিটরিংয়ে রাখেন, এবং এই বাটপাড়া গোষ্ঠীর সব কার্যক্রমগুলোর ব্যাপারে মনিটরিংয়ে রাখেন। আর ওই কী অবস্থা, শৈশবের ওই যে ডোরায় কি 5000 করে টাকা টোকা দেন নাই কেউ? না দিয়ে থাকলে তো এটা খুবই দুঃখজনক। সব টাকা চাইলে একটু টাকা টোকা দিবেন না, ওনাদের টাকা টোকা নাই, 5000 করে দিয়া আপনারা ডিটুকে অ্যাসোসিয়েশন ডোরা নিয়েন কিন্তু, হ্যাঁ। যাই হোক, এটা মজা করলাম, মানে ওইখানে টাকা পয়সা দিয়া ধরা খাওয়ার ইচ্ছা যদি কারো থাকে দেন, আমার কোনো আপত্তি নাই। তো সর্বশেষে ওই প্রোফাইল পিকচারের কথা যেটা বলছিলাম, যে প্রোফাইল পিকচারটা আপনারা চেঞ্জ করলে যে জিনিসটা হবে, একটা সোশ্যাল ইম্প্যাক্ট তৈরি হবে, এটা অত্যন্ত জরুরি, প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি, আপনারা এটা করেন। আর যে যখনই সুযোগ পান, সার্বিক কাজের ফাঁকে যখনই ফ্রি থাকেন বা সুযোগ পান, সরাসরি আলিস সেন্টারে চলে আসবেন। আপনারা জানেন যে আমাদের শীর্ষ কর্মকর্তারা এখন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আলিস সেন্টারে বসেন, এবং কাস্টমার রিলেটেড অনেকগুলো তথ্য আপনারা এখানে আসলে পাবেন। তো আশা করছি আগামী 25 সালের যেই 5ই জানুয়ারি আমাদের এই আপকামিং যেই প্রোগ্রাম বা আপকামিং যেই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, এই বৈষম্য বিরোধী কর্মসংস্থানের যেই প্রোগ্রাম ওনারা ঘোষণা করেছেন, এবং সর্বসম্মতভাবে মালিকপক্ষ যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছেন, আশা করছি আমাদের আগামী 5ই জানুয়ারির যেই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম, এই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম হবে আমাদের জন্য একটি মাইল ফলক, এবং এই মাইল ফলকের মাধ্যমেই আমরা আমাদের কর্মসংস্থানকে পুনরায় ফেরত পাওয়ার একটা দৃশ্যমান অবকাঠামো আমাদের চোখের সামনে দেখতে পাবো। এই প্রত্যাশা মালিক পক্ষের কাছে রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, এবং প্রোফাইল পিকচারটা দয়া করে চেঞ্জ করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।